কবি উইলিয়াম ব্লেক লিখেছিলেন, একজন শত্রুকে ক্ষমা করা একজন বন্ধুকে ক্ষমা করার চাইতে অনেক সহজ। যাকে চোখ বন্ধ করে ভরসা করা, তিনিই যদি বিশ্বাসঘাতকতা করেন তবে তা মেনে নেওয়া কঠিন, খুব কঠিন। ভেবে দেখুন, একজন ডাক্তারবাবু সরকারি হাসপাতালে চিকিৎসা করছেন, তিনি অস্ত্রোপচার করছেন, ওষুধ লিখে দিচ্ছেন, প্রয়োজনে ডেথ সার্টিফিকেটও লিখে দিচ্ছেন। হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো আপনি শুনলেন, যার ওপর ভরসা করে আপনার চিকিৎসার ভার দিয়ে এত বছর নিশ্চিন্তে ছিলেন, তিনি আসলে ডাক্তারই নন। দুই জেলায় সিআইডির হাতে এমন দুই প্রতারকের গ্রেফতারি রীতিমতো আতঙ্কের জন্ম দেয়। গোয়েন্দা সূত্রে দাবি, ডাক্তারি পাশ না করেই দিনের পর দিন একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করেছেন এরা। এবং এরা শুধু দুজন নন, এদের মতো আরও অনেক প্রতারক ডাক্তারবাবু সেজে এখনও লুকিয়ে আছেন। কিন্তু কিভাবে, কেন এতদিন ধরা গেল না এদের? তাহলে প্রতিদিন যে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, তারা কি আদৌ নিরাপদ? এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার আগে আসুন শুরুতেই আমরা দেখে নিই কিভাবে ধরা হলো দুই ঘৃণ্য প্রতারককে। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যান ভরসা করে, সেখানকার চিকিৎসকদের দেওয়া ওষুধ খান। চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন, সবটাই বিশ্বাসের ওপর ভর করে। কিন্তু হঠাৎই একদিন শুনলেন, যিনি আপনার এতদিন চিকিৎসা করেছেন তিনি ডাক্তারই নন। উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এমনই এক চক্রের জাল ছিঁড়ল সিআইডি। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার কাইজার আলম। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে জালে খুশিনাথ হালদার। সিআইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, ডাক্তারি পাশ না করেই এই দুই যুবক দীর্ঘদিন একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করছেন। এরা না এমবিবিএস না এমডি, এমনকি হাতুড়ে ডাক্তার পর্যন্ত নন। আপাতমস্তক জাল। এমনকি দিনের পর দিন এরা সরকারি হাসপাতালে রোগী দেখে গেলেও নিদেন পক্ষে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ কিনা তা নিয়েও সন্দিহান তদন্তকারীরা। কিভাবে হলো রহস্যভেদ? গত 24শে এপ্রিল স্বাস্থ্য দপ্তরের তরফে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়, যেখানে বলা হয় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভুয়ো চিকিৎসকে ভরে গিয়েছে। অনেকে সরকারি হাসপাতালেও কাজ করছে। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। একজন ডিএসপির নেতৃত্বে ইকোনমিক অফেন্স উইংয়ের 2 ইন্সপেক্টর এবং এক সাব ইন্সপেক্টরকে নিয়ে মোট 6 জনের দল তৈরি হয়। খুশিনাথের খোঁজে সোমবার কলকাতা থেকে আলিপুরদুয়ারের মাদারিহাট পৌঁছন তদন্তকারীরা, কিন্তু তাকে পাওয়া যায়নি। সিআইডি সূত্রে দাবি, 2 অফিসার মাদারিহাটে যান, বাকি 4 জন বুধবার যান চোপড়ায় কাইজারের খোঁজে। জাতীয় সড়ক লাগোয়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে দাঁড়িয়ে যায় গোয়েন্দাদের গাড়ি। উত্তর দিনাজপুরের দলুয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখানেই চিকিৎসা করতেন কাইজার আলম। এই দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে বহির্বিভাগ, আমার ঠিক বাঁ দিকে রয়েছে বহির্বিভাগ, এই বহির্বিভাগেই কিন্তু কাইজার আলম দিনের পর দিন বসতেন এবং তিনি চিকিৎসা করতেন। প্রথমে 2 জন অফিসার স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে যান, তাদের ইশারায় সোজা বহির্বিভাগের ভেতরে ঢুকে যান বাকিরা। আমাদের এখানেই চাকরি করে, কিন্তু আমাদের আন্ডারে অনেকগুলো পিএসসি আছে, তো ও পিএসসি দেবেন মানে লক্ষ্মীপুর পিএসসি। ফের ছুটতে শুরু করে সিআইডির গাড়ি, কিন্তু 22 কিলোমিটার গাড়ি ছুটিয়েও খোঁজ মিলল না কাইজারের। তদন্তকারীরা তাতেও হাল ছাড়েননি। স্বাস্থ্যকেন্দ্রেরই এক কর্মীকে নিয়ে চোপড়া বাজারে কাইজারের প্রাসাদোপম বাড়িতে পৌঁছয় সিআইডি, কিন্তু গেট বন্ধ। দরজায় টোকা শুনে বেরিয়ে আসেন কাইজারের বাবা। গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে জানান, ছেলে বাড়ি নেই। গোয়েন্দারা পাল্টা চাপ দিয়ে বলেন, কাইজার বাড়িতেই আছে। এরপরই কার্যত জোর করে বাড়িতে ঢুকে পড়েন তারা। বেশ কয়েকটি গ্যারাজের শাটার তুলে তল্লাশি শুরু করেন সিআইডি অফিসারেরা, কিন্তু তাতেও কাইজারের খোঁজ মেলেনি। এরপরই একটি মোক্ষম চাল দেয় সিআইডি। কাইজারের বাবাকে গোয়েন্দারা বলেন, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছে আপনার ছেলে বাড়িতেই আছে, ফোনটা আপনিই করুন, 5 মিনিট সময় দিলাম। সেই সময় আচমকা ঘর থেকে বেরিয়ে আসেন কাইজার আলম। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে সিআইডি। পালিয়ে শেষ রক্ষা হয়নি খুশিনাথ হালদারেরও। বৃহস্পতিবার কার্যত একই রকম অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে তাকে ধরা হয়েছে। সেই একই অভিযোগ,
ভুয়ো মার্কশিট সার্টিফিকেট পেশ করে দিনের পর দিন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা চালিয়ে যাওয়া, হাজার হাজার রোগী রাখা। সূত্রের দাবি, চোপড়া থেকে ধৃত কাইজার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিনা সেটাও খতিয়ে দেখছে সিআইডি। আরেক ধৃত খুশিনাথ মাধ্যমিক পাশ কিনা তা নিয়েও সন্দিহান গোয়েন্দারা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ডক্টর নির্মাল্য রায়চৌধুরীকে দিয়ে শুরু করব। ডক্টর রায়চৌধুরী, এটা কোনো প্রত্যন্ত গ্রামে কিংবা ধরুন এই শহরে একটা চেম্বার করে ডাক্তারবাবু বসে আছেন, জাল ডিগ্রি, কেউ জানে না, বিষয়টা সেরকম নয়। সরকারি হাসপাতালে বছরের পর বছর তিনি প্রেসক্রিপশন লিখছেন, তাতে রেজিস্ট্রেশন নাম্বার আছে। 2011 থেকে 6 বছর প্রতিদিন রোগী দেখেছেন, রোগী ভর্তি করেছেন, অপারেশন করেছেন, এমনকি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। 6 বছর ধরে প্রত্যেকটা দিন প্রতি মাসে সরকারের কাছ থেকে প্রায় 50,000 টাকা বেতন নিয়েছেন। এটা কি করে সম্ভব? এখানে দুটো দিক ভাবতে হবে। একটা হচ্ছে, যেহেতু এরা গ্রামের দিকে চিকিৎসা করত, সেখানে তার রুগী যারা অধিকাংশ ক্ষেত্রে তারা হচ্ছে রিলেটিভলি অশিক্ষিত বা অতটা সন্দেহ করবে না কোনো মানে অস্বাভাবিক ট্রিটমেন্ট হলে, সেই রকম রুগীর সংখ্যাটা বেশি। কিন্তু সহকর্মীরা, আমি তো স্টুডিওতে দেখি দুজন ডাক্তারবাবু এলে প্রথমেই, যেটা অন্য পেশায় এতটা হয় কিনা জানি না, যে আপনার কোন কলেজ, কোন ব্যাচ। এই তো 6 বছর ধরে ডাক্তারবাবুরাও দেখছেন তাদের সঙ্গে বসে কাজ করছে, কারোর সন্দেহ হলো না। কিন্তু এনারা যে হেলথ সেন্টারে কাজ করছিলেন, সেখানে কি অন্য ডাক্তার কেউ ছিলেন তাদের সঙ্গে? না, এনারা তো সরকারি হাসপাতাল মানে হেলথ সেন্টারে শুধু নয়, রোগী ভর্তি করেছেন সরকারি হাসপাতালে, সেখানে বসেছেন 6 বছর ধরে নানা জায়গায় তো ঘুরে ঘুরে কাজ করেছেন। এটা খুবই আশ্চর্যের। কিন্তু এই ঘটনা থেকে এটা আমাকে মনে পড়িয়ে দেয়, লিওনার্ডো ডিক্যাপ্রিওর একটা বিখ্যাত সিনেমা আছে, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এই পুরো ঘটনাটা হচ্ছে এক প্রতারণার একটা চূড়ান্ত নজির। এখন প্রতারণা, কারো যদি ভয়ঙ্কর সাহস থাকে, তা এডুকেশন যাই হোক, সে মাধ্যমিক পাস হোক বা উচ্চ মাধ্যমিক পাস হোক, দ্যাট ডাজন্ট কোয়ালিফাই হিম টু বি আ ডক্টর। ওটা ইররেলেভেন্ট পয়েন্ট। ওই যার ভয়ঙ্কর সাহস আছে, সে এই ধরনের একটা মিস অ্যাডভেঞ্চার করতেই পারে। সে আজকে করতে পারে, 10 বছর বাদে করতে পারে, 100 বছর বাদে করতে পারে। ঠিক। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে রোগীদের এই 6 বছর ধরে চিকিৎসা করলেন এই জাল নকল ডাক্তারবাবুরা, তারা কি বলছেন, এবং সহকর্মী হিসেবে অন্য ডাক্তারবাবুরা যারা ছিলেন, যারা সত্যিকারের ডাক্তার, তারা কি বলছেন। কাইজার আলম আর খুশিনাথ হালদার, এতদিন এদেরকে সরকারি হাসপাতালের ডাক্তারবাবু বলেই লোকে চিনতেন, ভরসা করতেন। সেই তাদেরই গ্রেফতার করল সিআইডি। কারণ অভিযোগ, এরা ডাক্তার তো ননই, এমনকি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন কিনা তা নিয়েও সন্দিহান তদন্তকারীরা। উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই বহির্বিভাগেই বসতেন কাইজার আলম। সহকর্মীরা তাকে জানতেন মেডিকেল অফিসার বলে, কিন্তু ডিগ্রিটাই যে ভুয়ো তা কেউ ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেননি। সমস্ত পেশেন্টদেরই উনি দেখতেন, জেনারেলি যেরকম একজন ডাক্তার যেরকম প্রেসক্রিপশন করেন সেভাবেই করেন। কাইজারের কীর্তি শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার সহকর্মীদের। এটা তো অনুচিত কাজ হয়েছে অবশ্যই, কারণ ডাক্তারি পাস না করে একজন ডাক্তারের পোস্টে জয়েন করে সেই কাজগুলো করা, এটা তো অন্যায়। এই ঘরে বসেই গলায় স্টেথো ঝুলিয়ে রোজ রোগী দেখতেন কাইজার, প্রেসক্রিপশন লিখতেন, ওষুধ দিতেন। যারা সেই ওষুধ খেতেন সেই রোগীরা তো সব শুনে থ। সামা ডাক্তারের বেটা তো, হ্যাঁ ডাক্তারই করে তো হয়তো, কারণ ডাক্তার যদি না হয় তো ভুয়া ওষুধ দেয়, এটা তো বাস্তবের কথা। আমরা জানি যে উনি একটা ডাক্তারবাবু, আমরা ওর কাছে ট্রিটমেন্ট নিই, ট্রিটমেন্ট দেয়। সিআইডি সূত্র দাবি, কাইজারের কাছ থেকে যে নথি বাজেয়াপ্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর বিনায়ক মিশন রিসার্চ ফাউন্ডেশন নামে একটি ডিমড ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ও এমএস পাশ করেছেন তিনি। যদিও সূত্রের দাবি, গোয়েন্দারা মনে করছেন এগুলো সবই জাল। তামিলনাড়ু মেডিকেল কাউন্সিলের শংসাপত্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভুয়ো শংসাপত্রও পাওয়া গিয়েছে কাইজারের কাছ থেকে। চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলেছে তার সই করা 2টি ডেথ সার্টিফিকেট। পে স্লিপের পাশাপাশি কাইজার যে খাতায় রোজ সই করতেন সেটাও বাজেয়াপ্ত করেছে সিআইডি। পাওয়া গিয়েছে তার সই করা রোগীদের বেড টিকিট। তুমি ডাক্তার? হ্যাঁ। কোথা থেকে ডাক্তারি করেছো? তামিলনাড়ু থেকে। ওটা তো ফেক, ওই রেজিস্ট্রেশন নাম্বার তো এক্সিস্টই করে না। ওটা দেখতে হবে কি। কোথায় কোথায় ডাক্তারি করতে? চোপড়াতেই। কাইজার মুখ খুললেও ধরা পড়ার পর কিছুই বলতে চাননি আলিপুরদুয়ারের বীরপাড়ার খুশিনাথ।
কারা আছে পেছনে? সরকারি চাকরি কি করে পেলেন? এতদিন ডাক্তার পরিচয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা এই যুবকের গ্রেফতারির খবরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্য রাঙালি প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যারা চিকিৎসা করান তারা তো হতবাক। আশা নিয়ে আসি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র একটা আছে, সামনে পরিষেবা ভালো দিবে, ডাক্তার ভালো আসবে, আমাদের ট্রিটমেন্ট করব, এরকম হলে তো বিশ্বাস তো উঠে যাবে আমাদের। 15 বছর ধরে চাকরি করছে, কিভাবে নিয়োগ হলো কিভাবে? সিআইডি সূত্র দাবি ডাক্তারি করার সুবাদে এলাকায় রীতিমতো প্রভাবশালী ছিলেন খুশিনাথ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি জমিয়ে প্রাইভেট প্র্যাকটিসও করতেন তিনি। ধৃত দুজনের বিরুদ্ধে প্রতারণা, নাম ভাড়ানো, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করেছে সিআইডি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অরিন্দম সেন, এবিপি আনন্দ। ডক্টর প্রভাকর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আপনি প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা এবং প্রাক্তন স্বাস্থ্য সচিবও বটে। আমি বলছি যে কিভাবে নিয়োগ হলো? একটা ইন্টারভিউ বোর্ড তো ফেস করতে হয়েছে, এবং ধরুন সরকার 45,000 টাকা 50,000 টাকা বেতন দিচ্ছেন, ইন্টারভিউ বোর্ডে কারুর সন্দেহ হলো না? তারপরে ধরুন প্রত্যেকটা প্রেসক্রিপশানে ডেথ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়েছে। আমি সিআইডির নথিপত্র দেখছিলাম যে মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যে রেজিস্ট্রেশন নাম্বার দেয়, যে সিরিজ এখনও রিলিজই হয়নি, অনেক অনেক পরে, সে তো মানে আমি বলছি আপনাদের মতো অভিজ্ঞ মানুষরা তো বটেই, যে কোনো ডাক্তারবাবু দেখলেই বুঝতে পারবেন যে এই সিরিজটা রিলিজ হয়নি, অনেক পরের সিরিজ, তো এখানেই তো ধরা পড়ে যাবেন। নিশ্চয়ই। কি করে এটা হলো? নিয়োগই হলো কি করে? ঘটনা হচ্ছে, আমাকে একটু মিনিট আগে থেকে আমাকে একটু বলতে হবে। প্লিজ টেক ইউর টাইম। আগে পাবলিক সার্ভিস কমিশন থেকে ডাক্তার নিয়োগের ব্যবস্থা ছিল, এবং সেইটা মানে আমাদের নিড বেসড ডাক্তার পাওয়া যাচ্ছিল না। আমার সময়ও তাই, এখনও তাই। নিড বেসড ডাক্তার পাওয়া যাচ্ছিল না, মনে হয় এটা সমীকরণ করার জন্য এই মানে এইটাকে ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করা হয়েছিল, এবং আলটিমেটলি মানে মিনিস্ট্রি সেটাকে চেষ্টা চরিত্র করে ডিসেন্ট্রালাইজ করে ডিপার্টমেন্টে নিয়ে এসেছেন। এবং শুধু ডাক্তার নয়, ডাক্তার মিসলেনিয়াস যেগুলো পরীক্ষা হতো, ক্লার্ক সেগুলো ওই দপ্তর থেকে হবে। এর জন্য দপ্তরকে একটা কমিটি তৈরি করতে হয়েছে, এক্সপার্ট কমিটি। সেই কমিটি নিড বেসড কোথায় কোথায় খালি আছে দপ্তরের ইয়েতেই রয়েছে, কম্পিউটারে রয়েছে। এখন এই নিড বেসড অ্যাডভার্টাইজ করে তারা কিন্তু মানে ইয়েগুলো ইন্টারভিউতে ডাকতো। এখন ইন্টারভিউতে যখন হয় তখন কিন্তু 3টে স্তর পেরিয়ে কিন্তু ইয়েতে আসতে হবে। এখন প্রথম স্তরে যারা রয়েছে হয়তো তারা অতটা উপেক্ষা করতে পারেন। দ্বিতীয় স্তরে মানে রেকর্ডস মেলানো হচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেকর্ডস হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর বাকি তো রেজিস্ট্রেশন রয়েছে, তার ডেট অফ বার্থ রয়েছে, ওগুলো তো আছেই মাধ্যমিকে। কিন্তু এটা তো দরকার, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়েছে আর কি, সেটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি তাহলে বোঝা যাবে যে এটা মানে কোনো জায়গায় একটা গলতি হয়েছে। সেই আমার রেজিস্ট্রেশন নাম্বার আজকে 2091 সালে যে ডাক্তার পাস করেছে তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 48,500 সামথিং, কিন্তু 2008 সালে যে ডাক্তার পাস করেছে তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনার এই 63,000-এর মতো। তাহলে আজকে 8 সাল আর 10 বছরে আরো যদি অ্যাভারেজ করে 700 বা 800 করে ধরি, তাহলে প্রায় 3,000 4,000। আপনি নিশ্চয়ই একমত হবেন যে বিকেন্দ্রীকরণ করা হোক বা পদ্ধতির সরলীকরণ করা হোক, 3টে ফেজে 3টে স্তরে ইন্টারভিউ বোর্ড। আমি বলছি মুন্না ভাই এমবিবিএস এর মতো বাজারি ফিল্মেও দেখা যায় যে 3টে অন্তত প্রশ্ন ফেস করতে হয়। মানে আশ্চর্যজনক বিষয়। বিদেশে তো ধরুন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ডক্টর রায়চৌধুরী অনেক ভালো বলতে পারবেন, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিলে ডাক্তারের ডিগ্রি নাম্বার সমস্ত চলে আসে। আমি সেটা হচ্ছি না, কিন্তু এই তো ইন্টারভিউ বোর্ড পেরোলো কি করে? এখানেই শেষ নয়। উত্তর দিনাজপুরে যাকে ধরা হয়েছে তিনি তো এমবিবিএস এমএস লিখতেন, তামিলনাড়ুর কাগজপত্র সব জাল। আলিপুরদুয়ারে আরও মজার কথা,
MBBS এর কোনো সার্টিফিকেটই, তিনি যে সরকারি চাকরি করতেন 45,000 টাকা মাসিক বেতনের, কোনো সার্টিফিকেট জমা দেননি। সিআইডি এখন বলছে যে 3টে সরকারি হাসপাতালে কাজ করেছে, একটিরও সার্টিফিকেট জমা পড়েনি। আমি বিস্মিত এই জন্য যে কত বড় খুঁটির জোর, এবং খুঁটির জোরের জোরেই কি এইখানে পৌঁছেছিলেন, নাকি স্বাস্থ্য দপ্তরের আরও অন্য অনেকে জড়িত আছে? তার কারণ শস্যের মধ্যে ভূত না থাকলে এত বড় গাফিলতি তো হতে পারে না। দ্রুত একবার দেখব কি বিস্ময়কর ঘটনা ঘটেছে। দুই জেলার দুই কীর্তিমান ডাক্তারি পাশ না করেই ডাক্তারি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা যেটা বলছেন, এর জাল কিন্তু অনেক দূর বিস্তৃত এবং বেশ কয়েকজন চিকিৎসক এই চক্রের সঙ্গে জড়িত, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন, এমনটাই তারা মনে করছেন। ইট ইজ আ পার্ট অফ এ বিগ আনহোলি নেক্সাস এন্ড জাল অনেক দূর বিস্তৃত। ইয়া, ডেফিনেটলি। এই জোড়া গ্রেফতারি বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কারণ দুজনেই চিকিৎসা করতেন খাস সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, যার ওপর বহু মানুষ চোখ বন্ধ করে ভরসা করেন। কাইজার ও খুশিনাথ দুজনেই ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে কাজ করতেন। আলিপুরদুয়ারের মধ্য রাঙালি প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন খুশিনাথ। 2011 সালের 15 সেপ্টেম্বর থেকে চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পাশের লক্ষ্মীপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারি করছিলেন কাইজার আলম। মাসে তাঁর বেতন ছিল 40,000 টাকা। দুজনেরই পদ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এই ন্যাশনাল রুরাল হেলথ মিশন চলে কেন্দ্রীয় সরকারের টাকায়। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চিকিৎসক নিয়োগ করা হয়। আবেদনকারীকে MBBS ডিগ্রিধারী হতে হয়। চুক্তির ভিত্তিতে জেলা স্তরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। 11 মাস অন্তর চুক্তি নবীকরণ হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সেই তালিকা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মিশনের অধীনে যে চিকিৎসকদের নিয়োগ করা হয় তাদের পাঠানো হয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা সদর হাসপাতাল পর্যন্ত। সূত্রের খবর, চুক্তিভিত্তিক হওয়ার কারণে এই চাকরির প্রতি তেমনভাবে আকৃষ্ট হন না ডাক্তাররা। সিআইডি গোয়েন্দাদের অনুমান এরই সুযোগ নেয় প্রতারকরা, যার পরিণতিতে ডাক্তার না হয়েও সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা করার দায়িত্ব পেয়ে যান কাইজার খুশিনাথরা। সিআইডি সূত্রে দাবি, নিয়ম ভাঙতে ভাঙতে খুশিনাথ এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে গত বছরের 31 মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা পুনর্নবীকরণ না করিয়েই দিব্যি কেন্দ্রীয় প্রকল্পের অধীনে কাজ করছিলেন। শুধু তাই নয়, সেই সঙ্গে মাসে 45,000 টাকা করে বেতন নিচ্ছিলেন। সরকারি কোয়ার্টারও দখল করেছিলেন। কিন্তু এত সুযোগ সুবিধে কিভাবে আদায় করে নিয়েছিলেন খুশিনাথ? কার বা কাদের মদত ছিল তার পেছনে? আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, অভিযোগ পাওয়ার পরই তারা খুশিনাথকে সরিয়ে দেন। ডক্টর খুশিনাথ হালদার কন্ট্রাকচুয়াল ডাক্তার, তার সার্টিফিকেট ভুয়ো বেরোনোর পর আমরা তাদের টার্মিনেট করেছি। টার্মিনেট করার পর 5-6 দিন পর সিআইডি ভবানী ভবন থেকে এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আরেক ভুয়ো চিকিৎসক কাইজার আলমকে যে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে, সেই উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আবার দাবি, তিনি সিআইডিকে সহযোগিতা করতে প্রস্তুত। সিআইডি দপ্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওনারা আসবেন, এনে ওনার যাবতীয় যা নথিপত্র আছে ওনারা নিয়ে চলে যাবেন, ওনারাই তদন্ত করবেন, ওনারাই রিপোর্ট দেবেন। সিআইডির তদন্তকারী অফিসারেরা মনে করছেন, জাল চিকিৎসক চক্রের সঙ্গে কয়েকজন সরকারি অফিসারও যুক্ত থাকতে পারেন। কয়েকজন অফিসার গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন বলে সিআইডি সূত্রে দাবি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানিয়েছেন, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জেলা স্তরে নিয়োগ হয়। কি করে এমনটা হলো দ্রুত তা জানতে চাওয়া হবে। 76 ও 90 হাজার দিয়ে শুরু কয়েকটি রেজিস্ট্রেশন নাম্বার দেখে সন্দেহ হয়েছিল স্বাস্থ্য অধিকর্তার। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে চিঠি দেন তিনি। এরপরই জানা যায় আসল ঘটনা। এফআইআর দায়ের হয়, তার জেরেই জোড়া গ্রেপ্তার। বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের ব্লক মেডিকেল অফিসারের দপ্তরে যান সিআইডি অফিসারেরা। সেখান থেকে খুশিনাথ হালদারের পে স্লিপ ও অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত করেন তারা। খুশিনাথের সরকারি কোয়ার্টার থেকেও সরকারি প্যাড সহ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। সমিতদা, আমি এরকম একজন রোগীকেও চিনি না যিনি ডাক্তারবাবুর কোনোদিন সার্টিফিকেট দেখতে চেয়েছেন। তার কারণ এতটাই ভরসা করার মতো, একদম বিশ্বাস করার মতো, যার হাতে মানে শরীরটাই প্রায় তুলে দিচ্ছি, বাঁচা মরা তুলে দিচ্ছি, তার সার্টিফিকেট কি দেখবো? সিআইডি অভিনন্দনযোগ্য কাজ করেছে। হ্যাঁ, কিন্তু আরো আশঙ্কা যে সিআইডি সূত্র বলছে আরো অন্তত 6 জন, আরো বেশিও হতে পারে সংখ্যাটা, এর মধ্যে জড়িয়ে আছে। শুনে আমি একটা ছোট্ট উদাহরণ আপনার সামনে রাখি। ওই সর্ষের মধ্যে ভূত বলছিলাম না, আলিপুরদুয়ারে যে জাল চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, 2013 সালে একটি সূত্র বলছে এক বৃদ্ধার ডেথ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বার দেখে একজন স্বাস্থ্য আধিকারিকের সন্দেহ হয়। তদন্ত শুরু হয়। 2016 2রা জানুয়ারি তদন্তে দেখা যায় রেজিস্ট্রেশন নাম্বারটি ভুয়ো।
5 জানুয়ারি 2016, 3 দিন পর ওই ডাক্তারবাবু ইস্তফা দেন, মানে নকল ডাক্তারবাবু, কোনো শাস্তি হয় না। আবার সেই একই লোক আলিপুরদুয়ারে সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত হন। আমি বলছি রূপকথার গল্প হার খেয়ে যাবে। আপনি যদি কেরিয়ার গ্রাফটা দেখেন সমিতদা, মনে হবে এই ভদ্রলোক আইনের ঊর্ধ্বে। না, আমি তোমাকে কত পয়েন্ট বলবো যেটা আমরা এখনো পর্যন্ত অঙ্গুলি হেলন করিনি। 1 নম্বর কথা হচ্ছে যে সিআইডি তুমি যেটা বললে অভিনন্দনযোগ্য, তো অবভিয়াসলি পুলিশের সমালোচনা অনেকেই করে যাচ্ছেন, কিন্তু আজকে কিন্তু এত একটা ভালো কাজের পর আমরা দেখছি না কাউকে এগিয়ে এসে বলতে যে এটা একটা অভিনন্দনযোগ্য কাজ। প্রথম কথা হচ্ছে এর মধ্যেও কিন্তু একটা সিন্ডিকেট আছে। তুমি 100%, তোমাকে মনে আছে একটা আলোচনায় শিশু চুরি নিয়ে আমি তোমাকে বলেছিলাম ইন্টারন্যাশনাল চক্র আছে, তুমি এইখানেও কিন্তু দেখবে এই তদন্তটা যদি সঠিক পথে চলতে থাকে তাহলে একটা সিন্ডিকেট বেরোবে। যেমন ধরো আমাদের এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এম এরকম নকল সার্টিফিকেট হয়, সেটা তো কোনো প্রেস থেকে ছাপা হয়। সিআইডির এই কাজটা কিন্তু শুধুমাত্র এই কজনকে অ্যারেস্ট করলে হবে না। প্রথম কথা হচ্ছে সরকারি কাজে কোনো লোক নিয়োগ হলে একটা সেকশন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশ এবং বিভিন্ন রাজ্যে, যাকে বলা ভিআর সেকশন, ভেরিফিকেশন রোল। তুমি সরকারি চাকরি যখন পাবে তোমাকে একটা ভেরিফিকেশন ফর্ম আছে, সেটাকে তোমাকে নিজেকে ফিল আপ করতে হবে, তোমার সই দিতে হবে, সেখানে তুমি তোমার ডাটা দিচ্ছ, সেটা ভুল দিচ্ছ কি পরে, সেটা কিন্তু এবার তার জন্য একজন পুলিশ অফিসার এনকোয়ারি করবে, তার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। তাহলে সেই যে পুলিশ অফিসার এই এনকোয়ারিটা করলেন, এটা দুভাবে হয়। একটা হচ্ছে এই এনকোয়ারিটা কমপ্লিট হওয়ার পর যদি ওকে থাকে তাহলে সে চাকরি পাবে, তার বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে সেটা সেই ডিপার্টমেন্টের যে এসপি থাকবে, এখন তো জয়েন্ট সিপি হয়ে গেছে বা ডিস্ট্রিক্ট আইজি হয়ে গেছে, তারা কিন্তু নো অবজেকশন লিখে দেবে, তবেই সে চাকরিটা পাবে। তাহলে এই ভিআর যারা করেছেন সেই ভিআরটা কি স্বাস্থ্য দপ্তরের কাছে আদৌ আছে? স্বাস্থ্য দপ্তর যদি পাঠিয়ে থাকে তাহলে তুমি যে প্রশ্নটা তুলছিলে যে সর্ষের মধ্যে ভূত, এই যে সার্টিফিকেট গুলো তামিলনাড়ু থেকেও এলো, তাহলে সেই দেখতে হবে সেই সার্টিফিকেট গুলো যারা দিয়েছেন সেটা কোন প্রেস থেকে ছাপা হয়েছে, কারা এর মধ্যে আছে, তাহলে এটা বিরাট চক্র। এবং কি মারাত্মক দেখুন, 24শে এপ্রিল এফআইআর হয়, তারপরে 1 তারিখ তাকে সরিয়ে দেওয়া হয়, তার সিএমও সরিয়ে দেন, আবার 5 তারিখ সিআইডি গ্রেফতার করে। কিন্তু আমি বলছি যে 24-এর পর 1 মে অবধি তাকে সরানো হয়নি। ওই জন্যই তো তোমাকে বলছি যে এই যে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক আছেন, তো এই যে পোস্টিংটা হলো যেটা উনি বলছিলেন যে অশিক্ষিত জায়গা, এটা ঠিক, সেই জায়গায় একটা তোমার চ্যালেঞ্জ আমরা ধরে নিলাম, কিন্তু এর যে পোস্টিংটা হচ্ছে সেটা তো কেউ না কেউ দিচ্ছেন, তো তারা এই ভিআরটা তো পাঠাবেন, সেই ভিআরটার এগেইনস্টে কি গেল সেটা কোথায়, সেই জায়গাগুলোকে তো আমাদের ধরতে হবে। যিনি নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তা যে তাকে নিয়োগ করলেন কিসের বেসিসে, এনারা যদি এখানে বসে আজকে এই সামান্য সময় বলতে পারেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে সন্দেহ হচ্ছে, তাহলে নিয়োগকর্তা কেন দেখলেন না সেটা? এই সেই সিরিজ সমিতি রিলিজই হয়নি এবং যে কোনো কারোর সন্দেহ হবে। তুমি সেই জন্যই বলছি, তুমি দেখবে সিআইডি যে অভিনন্দনযোগ্য কাজটা করেছেন, এর যদি ডিপে ওনারা ঢোকেন, আমাদেরকে তো আনমার্কস করতে হবে এই সিন্ডিকেটটাকে। যদি সিন্ডিকেটটাকে আমরা আনমার্কস না করতে পারি তাহলে যারা উপরে বসে আছেন তারা শুধু ক্ষীর খাবেন আর বাকিরা সাজা পাবেন, তা তো হয় না, প্রত্যেককে এর মধ্যে আসতে হবে একদম। এবং আশঙ্কাটা যে আরো অনেক জাল ডাক্তারবাবু ওই সিস্টেমটায় বসে আছেন, যারা প্রতিদিন ইনজেকশন দিচ্ছেন, অস্ত্রোপচার করছেন, ডেথ সার্টিফিকেটও ইস্যু করছেন। কতটা আতঙ্কের এই ঘটনা দেখুন। তুমি ডাক্তার? একজন 11 বছর, আরেকজন 6 বছর। অভিযোগ, ভুয়ো ডিগ্রি পেশ করে এভাবেই বছরের পর বছর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে গিয়েছেন এরা। গলায় স্টেথো থাকায় রোগীদের তো সন্দেহ হয়নি, এমনকি স্বাস্থ্য আধিকারিকরাও বলছেন তারাও নাকি এই প্রতারণা বুঝতে পারেননি। আমি এখানে জয়েন করি 2014 শেষের দিকে। তো আমি এখানে জয়েন যখন করি তার আগের থেকে উনি এখানে পোস্টেড ছিলেন। যেহেতু উনি একজন মেডিকেল অফিসার হিসেবে এখানে পোস্টেড ছিল, তো স্বাভাবিকভাবেই সমস্ত পেশেন্টদেরই উনি দেখতেন। সিআইডি সূত্র দাবি, কাইজার আলমের পেশ করা নথি অনুযায়ী তার রেজিস্ট্রেশন নম্বর 79845। কিন্তু চলতি বছরের 21শে এপ্রিল পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিল যে রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করেছে তা হল 75518, অর্থাৎ সব নথি জাল। কিন্তু রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখলেই তো জাল ডাক্তারের পর্দা অনেকদিন আগেই উঠে যেত। কেন সেটুকুও করা হয়নি? কিভাবে সরকারি হাসপাতালে বসে এরা বছরের পর বছর ধরে প্রতারণা চক্র চালিয়ে গিয়েছেন? চিকিৎসার ন্যূনতম শিক্ষাটুকু না থাকা সত্ত্বেও যে হাজার হাজার রোগীর চিকিৎসা এরা করেছেন, তাদের তো ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। মারাত্মক শব্দটাও এটার জন্য কম শব্দ, মানে এটা এমন একটা ব্যাধি
যেটা রুগীর ব্যাধির চেয়েও বড় ব্যাধি, এটা ক্রিমিনাল অফেন্সেরও চেয়েও খারাপ অফেন্স। সুতরাং এটা ইমিডিয়েটলি সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া উচিত, এই ক্রিমিনালদের আইডেন্টিফাই করে জেলে ঢোকানো উচিত। চিকিৎসক মহলের মতে এরকম জাল ডাক্তারদের চিহ্নিত করতে সরকারি স্তরে আরও তৎপরতা প্রয়োজন। ঘটনাটা আশ্চর্যজনক, নিশ্চয়ই আমাদের চিন্তার মধ্যে রাখবে এবং এটা হয়তো আমাদের মনে করিয়ে দেবে যে আমরা আরও সতর্ক, আরও চোখ কান খোলা রেখে প্রত্যেকটা পেশাগত কাজকর্মের মধ্যে যে আমাদের রেজিস্ট্রেশন, কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো সম্বন্ধে যে আমরা আরেকটু চোখ কান খোলা রেখে এগোই। কিন্তু নিছকই দুজন ব্যক্তির পক্ষে কি এভাবে সব নথি জাল করে ডাক্তার সেজে বছরের পর বছর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি করে যাওয়া সম্ভব? নাকি হাজার হাজার রোগীর সঙ্গে এই প্রতারণার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে? সর্ষের মধ্যেই ভূত নেই তো? উত্তর খুঁজছে ভবানী ভবন। নিমাই পান্ডা ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি একেবারে শেষ প্রান্তে ডক্টর রায়চৌধুরী আপনাকে জানতে চাইবো যে ওয়ে আউট কি? ওয়ে আউট যে কোনো বিষয়ে আমার মতে হচ্ছে মানুষের হাতে ক্ষমতা দেওয়া। মানুষের হাতে ক্ষমতা, আপনি যদি এই দায়িত্বটা চারটে আমলাকে দেন, কোনো মানে অফিসারকে দেন, ডাক্তার বাবুর কি জাজমেন্ট করবেন একজন সাধারণ মানুষ? না, সাধারণ মানুষ তাকে কি করতে পারে, একটা ওয়েবসাইট থাকবে যেখানে প্রত্যেক ডাক্তার বাবুর নাম থাকবে, অনলাইন আমি দেখে নিতে পাচ্ছি যে এই রেজিস্ট্রারে যিনি ডাক্তার বাবু তার কোয়ালিফিকেশন। আমরা এখানে গভর্নমেন্ট সেটআপে দুজন ডাক্তার বাবুর কথা বলছে। আমরা কি জানি প্রাইভেট সেটআপে এরকম ডাক্তার বাবু আছেন কিনা? প্রাইভেট সেটআপ বলতে আমি বড় হাসপাতাল নাও হতে পারে, আপনি ধরুন গ্রামাঞ্চলে কোনো নার্সিং হোমে যাচ্ছেন, সেখানেও এরকম 4 জন ডাক্তারবাবু বসে নেই, তার কি মানে আছে? সেই জন্য যদি এরকম একটা ওপেন এন্ডেড সেটআপ থাকে যে কোনো রুগী, সে একজন রুগী হতে পারে, রুগীর বাড়ির লোক হতে পারে বা আউটসাইডার কেউ হতে পারে, সে ডাক্তারের নাম দিয়ে অনলাইন গিয়ে তার ছবি দেখতে পাবে, তার বয়স দেখতে পাবে। চমৎকার সাজেশন। মানে আমি বলছি সরকারি সেটআপে এই হলে বেসরকারি সেটআপে কি হতে পারে? ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্পেসিফিক্যালি আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেকগুলো চিকিৎসা, অনেক মানুষের চিকিৎসা 6 বছর ধরে প্রতিদিন এরা করেছেন, কোথাও কি নথি দেখে রিভিজিট করা উচিত না রোগীদের? কি চিকিৎসা করলেন, সার্জারি করেছেন কিনা? আমাদের যারা দায়িত্বে রয়েছেন, দপ্তর যারা চালাচ্ছেন, তাদের উচিত হচ্ছে মানে তারা গতিশীল হোক, জেলায় জেলায় যাক, জেলার অফিসাররা তারা নিজের সাবডিভিশন এবং সতর্ক হন, যাদের হাতে মানুষের জীবন মরণ তাদের ইন্টারভিউতে বসে আমি বুঝতে পারছি না রেজিস্ট্রেশন নাম্বার মনিটরিং থাকলে এটা কিন্তু অবভিয়াসলি কোয়ালিটি অফ সার্ভিস বাড়বে। একদম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলবো সিআইডি নিঃসন্দেহে সাধুবাদযোগ্য উদ্যোগ এবং আমরা চাইবো যে সিআইডির গোয়েন্দারা দ্রুত সিস্টেমের মধ্যে যারা যারা বসে আছেন নকল ডাক্তারবাবু সেজে, জাল ডাক্তারবাবু সেজে, তাদের গ্রেফতার করবেন এবং সিস্টেমটাকে ত্রুটি মুক্ত করবেন। আমি শেষে দেখাবো আজকে নদিয়ায় প্রশাসনিক বৈঠক ছিল, স্বাস্থ্যক্ষেত্রে নিয়ে আবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিএমওএইচকে একটু অ্যাক্টিভ হতে হবে। আপনি কিন্তু বেশি অ্যাক্টিভ নয়, আমার কাছে যেটা ইনফরমেশন, একটু হাঁটাহাঁটি করুন। নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এভাবেই সরাসরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামোর দিকে তার তীক্ষ্ণ নজর রয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর থেকে ভুয়ো নথি দেখিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত 2 চিকিৎসককে গ্রেফতার করেছে সিআইডি। খোদ সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ভুয়ো চিকিৎসক বছরের পর বছর কাজ চালিয়ে যেতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এর নেপথ্যে সরকারি স্তরের কেউ জড়িত রয়েছেন কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই জেলার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেবাটা হচ্ছে মানবিকতা, এটা কংক্রিটের জঙ্গল নয়। প্রমোটিং করে যে টাকা আমরা ইনকাম করি, মানুষকে চিকিৎসা দিয়ে সে টাকা আমরা ইনকাম করতে পারি না। তবে কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যে শুধু নার্সিংহোমগুলিকে তাদের দায়িত্ব মনে করিয়েই থেমে যাবেন না, এটা স্পষ্ট হয়ে যায় এরপরই, যখন এপ্রিল মাসে রানাঘাটের নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে 2 রোগীর মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। রানাঘাটে একটা হসপিটাল নার্সিংহোম সম্বন্ধে কমপ্লেন হয়েছিল 2টি পেশেন্টের মৃত্যুরকে কেন্দ্র করে। সেই মালিক কি এখানে আছেন, সেই নার্সিংহোমের কেউ? নার্সিংহোমের তরফে কেউ না থাকায় সরাসরি জেলার সিএমওএইচকেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। যে নার্সিংহোমের বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল সিএমওএইচ তাপস রায়, আপনি বলেছিলেন যে এটাকে তদন্ত হবে, তারপর তদন্তে কি হলো? তদন্ত রিপোর্ট আমরা রেডি করেছি। আমরা ওদের কাছে আমাদের একটা টিম ভিজিট করেছিল ওই নার্সিংহোমে। কার্যত তথ্যহীন এই জবাবেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন।
এগুলো কি ভুল চিকিৎসা হয়েছিল? এটা কি ভুল চিকিৎসা হয়েছিল? আপনাদের এনকোয়ারি কি কমপ্লিট হয়েছে? ওই দুটো ম্যাডাম প্রসেসে আছে, ওই দুটো এখনো এনকোয়ারি কমপ্লিট হয়নি? না ম্যাডাম। কতদিন লাগে আপনাদের একটা এনকোয়ারি রিপোর্ট করতে? কিন্তু আমতা আমতা করে বললে হবে না, বলতে হবে, ক্লিয়ার কাট বলতে হবে। রিপোর্ট আসলে রিপোর্টটাকে পড়তে হবে ভালো করে। মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন নদিয়ার জেলা শাসকও। আমি ডিএমকে জিজ্ঞেস করছি কদিনের মধ্যে এনকোয়ারি কমপ্লিট হয়ে অ্যাকশন হবে? ম্যাম 7 দিনের মধ্যে আমরা ফাইনাল এনকোয়ারি রিপোর্ট ম্যাম করে দেবো ম্যাম, 7 দিনের মধ্যে ম্যাম। অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষ কেন প্রশাসনিক বৈঠকে আসেনি তা নিয়েও সিএমওএইচকে কড়া কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। যে হাসপাতালের বিরুদ্ধে কমপ্লেন, নার্সিংহোমের বিরুদ্ধে, তারা আশা করি ব্যাপারটাকে টেক আপ করবেন। তারা কি আছেন এখানে প্রেজেন্ট যাদের বিরুদ্ধে কমপ্লেনটা? সিএমওএইচ বলুন না প্রেজেন্ট আছে কি নেই? আসেননি ম্যাডাম। আসেননি। এনকোয়ারিটা করে তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, ঠিক আছে? ওকে। নতুন স্বাস্থ্য আইনের কথা টেনে মুখ্যমন্ত্রী এদিন ফের বুঝিয়ে দিয়েছেন তার সরকার চিকিৎসকদের বিরুদ্ধে নয়, তবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের হুঁশ না ফিরলে সরকার কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না। কমপ্লেন যদি কেউ দেয়, কমপ্লেনটা আপনারাই যদি সলভ করে দেন তাহলে আমাদের গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। কিন্তু আপনারা সলভ না করে ইগোর লড়াই করলে সেখানে গভর্নমেন্ট বাধ্য হবে গভর্নমেন্টের অ্যাকশন অনুযায়ী, কমিশন অনুযায়ী, আইন অনুযায়ী চলতে। জেলার হাসপাতাল ও ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সোয়াইন ফ্লুর ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, নদিয়া। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। Oshia Herbals, Phytogen Hair Oil and Vitalizer. Gain hair naturally. Nips Hotel Management, Eastern India's #1. Partner by অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন DS।